গুড আফটারনুন এভরিবডি। আজকে আমরা এখন ডিসকাস করব যে ট্রান্সফরমারের ফান্ডামেন্টালস, অর্থাৎ ট্রান্সফরমারের বেসিক একটা কনসেপ্ট। ট্রান্সফরমার বিষয়টি অত্যন্ত জটিল এবং এর ইলেকট্রিক্যাল পার্টে অনেক বিষয় রয়েছে। আমরা যেটা বোঝার চেষ্টা করব একদম ফান্ডামেন্টাল, মানে প্রাথমিক ধ্যান ধারণা ট্রান্সফরমার সম্বন্ধে। তারপর পরবর্তী ক্লাসগুলোতে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করব এবং ট্রান্সফরমার কয় ধরনের হয় ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো, বা ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের প্যারালাল কানেকশন, ট্রান্সফরমার টেস্ট, ট্রান্সফরমার লসেস ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আছে, সেগুলো আমরা পরবর্তী সময়গুলোতে ডিসকাস করব। আমরা প্রথমে আলোচনা করছি যে একটা ট্রান্সফরমার কীভাবে কাজ করে, জাস্ট সেইটুকু বোঝার চেষ্টা করব, জাস্ট ফান্ডামেন্টাল। ট্রান্সফরমারে একটা কোর থাকে, কোরগুলো ল্যামিনেটেড করা থাকে। ল্যামিনেটেড মানে তোমরা ট্রান্সফরমার দেখেছো কিন্তু অলরেডি। ট্রান্সফরমারে এই কোরটা পিস পিস টুকরো থাকে, সলিড থাকে, পিস পিস এবং ল্যামিনেটেড কোর, ল্যামিনেশন করা থাকে, যে কোরগুলোকে রিভেটিং করা থাকে। কোরগুলোকে রিভেটিং করে একটা সলিড শেপ দেওয়া হয়। আমরা মনে করছি, যদিও কিন্তু আমরা এটা একটা আইডিয়াল ট্রান্সফরমারের ছবি আছে, প্রথমে বলে নিই এটা কিন্তু রিয়েল ট্রান্সফরমারের নয়, এটা আইডিয়াল ট্রান্সফরমারের কথা বলছি। এই আইডিয়াল ট্রান্সফরমারটা একটা কোর রয়েছে, কোরের মধ্যে দুটো কয়েল রাখা আছে, একটাকে আমরা বলছি প্রাইমারি কয়েল, একটাকে আমরা বলছি সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলে পাক সংখ্যা কত? N1। সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা হচ্ছে N2। এইবার আমরা ট্রান্সফরমারে একটা ইনপুট দিচ্ছি। ইনপুটটা কি দিচ্ছি না? এসি। ইনপুটটা দিচ্ছি আমরা এসি, এবং ইনপুট ভোল্টেজের আরএমএস ভ্যালু হচ্ছে V1। ইনপুট ভোল্টেজের আরএমএস ভ্যালু হচ্ছে V1। এইবার V1 যেহেতু সাইন ওয়েভ ধরে নিলাম, এসি সাইন ওয়েভ, যার ফ্রিকোয়েন্সি f, ট্রান্সফরমার আউটপুটেও ফ্রিকোয়েন্সি f দেবে। ট্রান্সফরমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে না। ট্রান্সফরমারের উদ্দেশ্য হচ্ছে এসি ভোল্টেজ লেভেলটাকে আপ বা ডাউন করা। অর্থাৎ আমরা জানি কোনো এসি সিগন্যাল, এসি সাইন ওয়েভ ধরে এটা, তাহলে এসি সাইন ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? এটা। তাহলে এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে ও প্রাইমারিতে দিলে সেকেন্ডারিতে দেখা যাবে ওয়েভ ফর্মটা আমরা বড় ম্যাগনিটিউডের পেলাম। ওটার চেয়ে এটা ধরে নিলাম বড়, তাহলে এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার বানাতে গেলে আমার N1 এর চেয়ে N2 পাক সংখ্যা বেশি হতে হবে, ঠিক আছে? আর স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি হয় না, ভোল্টেজের মান যদি এটা হয়, সেই ভোল্টেজের মানটা এখানে কম হবে। অর্থাৎ ট্রান্সফরমার এসি কে এসি করছে, কিন্তু ভোল্টেজের লেভেলটাকে বাড়াচ্ছে বা কমাচ্ছে। তার জন্য বলা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটা বোঝার একটাই উপায় আছে, সেটা হচ্ছে পাক সংখ্যার অনুপাত। মানে প্রাইমারির চেয়ে যদি সেকেন্ডারি পাক সংখ্যা বেশি হয় তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার, যদি প্রাইমারির চেয়ে সেকেন্ডারি পাক সংখ্যা কম হয় তাহলে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এইবার আমরা আরো যত থিওরিতে ঢুকবো ভিতরে, তত আমরা ক্লিয়ার হবো আস্তে আস্তে। এইবার যত আমরা এসি ভোল্টেজ যখন দিলাম, তখন এসি ভোল্টেজ দেওয়াতে এই কয়েলটা ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন করবে। ম্যাগনেটিক ফ্লাক্সটা একটা নির্দিষ্ট রুট বা পাথ বরাবর যাওয়ার জন্য এই কোডটা রাখা হয়েছে। নইলে কি হতো, কোডটা যদি না থাকতো তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো চারিদিকে ছড়িয়ে যেত। তাহলে আমরা একটা পাথ বা রাস্তা তৈরি করেছি, এই কোডটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সকে রাস্তা করে দিচ্ছে, মানে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো ওর মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো ধরা যাক এখানে এই দিকটা পজিটিভ পোটেনশিয়াল, এদিকটা নেগেটিভ পোটেনশিয়াল, যেহেতু এসি, তাহলে সেই মুহূর্তে ফ্লাক্সটা ধরা যাক এদিক থেকে এদিকে মুভ করছে, এবং সেই ফ্লাক্সটা এসে সেকেন্ডারিকে কাট করছে।
সেকেন্ডারিতে কাট করছে, তাহলে সেকেন্ডারিতে একটা ভোল্টেজ উৎপন্ন হবে, সেকেন্ডারিতে একটা ভোল্টেজ উৎপন্ন হবে। সেকেন্ডারিতে ভোল্টেজ উৎপন্ন হলো ধরা যাক V2, সেকেন্ডারিতে ভোল্টেজ উৎপন্ন হলো ধরা যাক V2, এবং আমরা ডিসকাস করছি এখন ট্রান্সফরমার নো লোড কন্ডিশন আছে। নো লোড মানে কি, সেকেন্ডারিতে কোনো লোড লাগানো হয়নি, তখন আমরা বলি নো লোড কন্ডিশন। আর যদি সেকেন্ডারিতে আমরা কোনো লোড চাপাই, মানে কোনো রেজিস্ট্যান্স বা লোড চাপাই, তখন আমরা বলবো ট্রান্সফরমার অন লোড। তাহলে ট্রান্সফরমার নো লোড কন্ডিশনে প্রথমে আমরা ডিসকাস করব। তাহলে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কোনো লোড দেওয়া নেই, তাহলে ট্রান্সফরমার সেকেন্ডারি কিন্তু উন্মুক্ত অবস্থায় রয়েছে, খোলা অবস্থায় রয়েছে। তাহলে ট্রান্সফরমার সেকেন্ডারিতে দুই প্রান্তে যতই ভোল্টেজ উৎপন্ন করুক না কেন, যেহেতু এটা মুক্ত পথ, তাহলে এর সেকেন্ডারিতে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, সেকেন্ডারিতে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে এখানে একটা V2 ভোল্টেজ উৎপন্ন হবে। ক্লিয়ার? হ্যাঁ কি না? এইবার এই ম্যাগনেটিক ফ্লাক্সগুলো এই রাস্তা বরাবর এসে এই কয়েলকে ছেদ করছে। তাহলে দেখো, আমরা কি জানি যে কোনো কয়েলে যদি ম্যাগনেটিক ফ্লাক্স কাটে, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কাটার জন্য ওই কয়েলে একটা ভোল্টেজ উৎপন্ন হয়। তাহলে এর তৈরি ফ্লাক্স, নিজের তৈরি ফ্লাক্স নিজের মধ্যে কাটার জন্য ও একটা ব্যাক ইএমএফ তৈরি করবে। মানে ব্যাক ইএমএফ মানে ও একটা এই কয়েলের মধ্যে ভোল্টেজ উৎপন্ন করবে, যার এদিকটার মান নেগেটিভ, এদিকটার মান পজিটিভ। এবং এই যে ব্যাক ইএমএফটা তৈরি করলো, এই ভোল্টেজের মান বললাম আমি E1। যে ব্যাক ইএমএফ তৈরি হচ্ছে সেই মানটা হচ্ছে E1। তাহলে এখন কার্যকরী ভোল্টেজের মান কত? ট্রান্সফরমারের প্রাইমারিতে কার্যকরী ভোল্টেজ কত? V1 মাইনাস E1। অবশ্যই ব্যাক ইএমএফ ভোল্টেজটা আমাদের প্রদত্ত ভোল্টেজের চেয়ে কম হবে, ঠিক আছে? তার ফলে আমরা এদিকে প্রেসার দিচ্ছিলাম কত? V1। আমাকে ট্রান্সফরমারের প্রাইমারি নিজের ফ্লাক্স নিজে কাটার জন্য, সেলফ ইন্ডাকট্যান্সের জন্য ও নিজের থেকে আবার একটা E1 ভোল্টেজ তৈরি করবে আমাদের সাপ্লাই ভোল্টেজের বিরুদ্ধে, যাকে আমরা বলছি কাউন্টার ইএমএফ বা ব্যাক ইএমএফ। এই ব্যাক ইএমএফ বা কাউন্টার ইএমএফ কে আমরা E1 দ্বারা ডিনোট করব। তাহলে এই অবস্থায় এই প্রাইমারি কয়েলে লব্ধি ভোল্টেজ কত? V1 মাইনাস E1। রেজাল্ট্যান্ট ভোল্টেজ কত? V1 প্রদত্ত, আর তাকে বিরোধিতা করছে কে? E1। ক্লিয়ার? আর এখানে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এখানে কিন্তু কোনো রকম ফ্লাক্স উৎপন্ন হচ্ছে না। এখানে যেহেতু কোনো রকম কারেন্ট যাচ্ছে না, সেকেন্ডারি কয়েলটা যেহেতু খোলা আছে, তাহলে সেই অবস্থায় কোনো সেকেন্ডারি কয়েলে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তাহলে সেকেন্ডারি কয়েলে যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে সেকেন্ডারি কয়েল কোনো ফ্লাক্স উৎপন্ন করছে না। ঠিক আছে? এইবার ফ্লাক্সের মান এখানকার ভোল্টেজ বাড়া কমা অনুসারে ফ্লাক্সের মান বাড়া কমা করছে। ফ্লাক্সের মান বাড়া কমার জন্য ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। ফ্লাক্সের পরিবর্তনের জন্য সেকেন্ডারিতে একটা সব সময়ের জন্য V2 ভোল্টেজ উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? এবার V2টা বেশি হবে V1 এর চেয়ে, না V2টা V1 এর চেয়ে কম হবে, সেটা নির্ভর করবে পাক সংখ্যার অনুপাত বা পাক সংখ্যার সংখ্যার উপর, N1 এবং N2। পরিষ্কার? এইটা গেল হচ্ছে ট্রান্সফরমার নো লোড কন্ডিশন। নো লোড কন্ডিশনে তিনটে ভোল্টেজের কথা, একটা হচ্ছে V1, একটা হচ্ছে V2, একটা হচ্ছে E1। তিনটে ভোল্টেজের কথা এসছে। ঠিক আছে? এইভাবে সেকেন্ডারিতে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? এইবার ম্যাগনেটিক ফ্লাক্স যাওয়ার জন্য, ম্যাগনেটিক ফ্লাক্স কখনো, এটা যেহেতু এসি সাপ্লাই, তাহলে কখনো এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের রুটটা যদি এই দিক থেকে এইদিকে হয়, তাহলে পরের বার যখন মানে পরের অর্ধচক্রের সময় এটা প্লাস এদিকটা মাইনাস হবে, তখন E1 এর ডিরেকশনও চেঞ্জ হয়ে যাবে, আর ফ্লাক্সের ডিরেকশনও তখন চেঞ্জ হবে, উল্টো দিকে যাবে। তা যাই হোক না কেন, এখানেও কিন্তু ফ্লাক্সের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তাহলে এখানেও V1 V2 পোলারিটিটাও সাইমেন্টেনিয়াসলি চেঞ্জ হচ্ছে, ক্রমাগত V2 পোলারিটিটাও চেঞ্জ হচ্ছে। তার মানে কি, V2 যেটা আসছে সেটা হচ্ছে এসি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ট্রান্সফরমার নো লোড কন্ডিশনের অবস্থা। প্রত্যেকে বুঝতে পেরেছো? ক্লিয়ার? এইবার ট্রান্সফরমার লোড কন্ডিশনে থাকলে কি হবে? লোড কন্ডিশনে মানে আমি এখানে একটা লোড লাগালাম RL, ঠিক আছে? তাহলে এখানে আমার ভোল্টেজ উৎপন্ন হয়েছিল কত? V2। তাহলে V2 ভোল্টেজটা যেহেতু উৎপন্ন হচ্ছে, তাহলে এইবার ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলটা বদ্ধ পথ তৈরি হয়েছে,
তাহলে ও নিজে একটা কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্ট ফ্লো করলো ধরো I2, ঠিক আছে, কারেন্ট ফ্লো হচ্ছে ধরো I2। তাহলে I2 কারেন্টটা ঠিক এমন ভাবে ফ্লো হবে যেন ওই ফ্লাক্সটা যখন সেকেন্ডারি কয়েলের মধ্যে ঢুকছে, এ যে ফ্লাক্সটা তৈরি করবে সেই ফ্লাক্সটা হবে তার বিপরীতমুখী। কারণ লেন্জ কি বলেছিল, যে কারণে তড়িৎচালক বল উৎপন্ন হয়, তড়িৎচালক বল সেই কারণকেই বাধা দেয়। তাহলে এখানে V2 উৎপন্ন হয়েছিল কার জন্য? ফ্লাক্সটা এদিক থেকে এদিকে আসার জন্য, বাড়া বা কমা যাই হোক, এদিক থেকে এদিকে আসার জন্য। তাহলে ও সেই সময় এমন ভাবে ফ্লাক্স ছুড়বে যাতে ও চাইবে যে ফ্লাক্স না ঢুকুক, ফ্লাক্স না ঢুকুক, তার মানে কি তার বিরুদ্ধে ফ্লাক্স উৎপন্ন করবে। তার বিরুদ্ধে ফ্লাক্স উৎপন্ন হওয়ার জন্য যেদিকে কারেন্ট ফ্লো হওয়া দরকার সেই দিকে কারেন্ট ফ্লো হবে, হ্যাঁ কি না? তাহলে এইবার যখনই ও নিজে ফ্লাক্স উৎপন্ন করছে, তাহলে এইবার ও লোডেড কন্ডিশন আছে, তাহলে ও নিজের ফ্লাক্সের জন্য ও নিজের মধ্যে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে, নিজের মধ্যে একটা ব্যাক ইএমএফ তৈরি হবে। সেই ব্যাক ইএমএফটাকে আমরা বলবো E2, ব্যাক ইএমএফটাকে বলবো কি E2। ক্লিয়ার হলো, হ্যাঁ কি না? এইবার লক্ষ্য করো, একটা মজার জিনিস ঘটে গেছে। এখানে ফ্লাক্স যেটা E2 মানে সেকেন্ডারি কয়েলে কারেন্টের জন্য যে ফ্লাক্সটা উৎপন্ন করছে, সেই ফ্লাক্সটা এই অবস্থায় কোন দিকে? এদিক থেকে এদিকে ডিরেকশন, হ্যাঁ কি না? তার ফলে সেই এদিক থেকে আগত ফ্লাক্স আর এদিক থেকে উৎপন্ন ফ্লাক্সের মধ্যে বিরোধিতা আরম্ভ হয়ে গেছে। তাহলে রেজাল্টেন্ট ফ্লাক্সের মান কমে গেছে, হ্যাঁ কি না? রেজাল্টেন্ট ফ্লাক্সের মান কমলে, রেজাল্টেন্ট ফ্লাক্সের মান যেই কমে গেল তখন E1 এর মান কমে যাবে। কারণ আগে যে পরিমাণ ফ্লাক্স ও কাটছিল তার জন্য যে E1 উৎপন্ন হয়েছিল, এখন তার চেয়ে কম পরিমাণ ফ্লাক্স যাবে। কম পরিমাণ ফ্লাক্স হলে কি হবে? E1 এর মান কমে যাবে। E1 এর মান যেই কমে গেল, রেজাল্টেন্ট ভোল্টেজের মান বেড়ে গেল। তখন প্রাইমারি কি করলো? প্রাইমারি কিছু পরিমাণ কারেন্ট আরো অতিরিক্ত ওর মধ্যে ঢুকিয়ে দিল। ক্লিয়ার? এমন ভাবে কারেন্ট ঢোকাবে যে আগে যে পরিমাণ ফ্লাক্স ছিল ঠিক সেই পরিমাণ ফ্লাক্সকে বজায় রাখার জন্য যে পরিমাণ কারেন্ট বেশি হওয়া দরকার সেই পরিমাণ কারেন্টই বাড়িয়ে দেবে। মানে সাপোজ আমি কথার কথা বলছি, এখান থেকে 50টা ফ্লাক্স লাইন আছে, ঠিক আছে, এখান থেকে আমার ফ্লাক্স যাচ্ছে হচ্ছে ধরো 40টা, তাহলে রেজাল্টেন্ট ফ্লাক্স কত হলো? 10টা, তাই তো? তা 10 আসার জন্য এখানে ফ্লাক্সের মান কমে যাওয়ার জন্য ব্যাক ইএমএফ এর মান কমে গেল। ব্যাক ইএমএফ এর মান যেই কমে গেল, আমার চাপ বেশি, V1 এর প্রেসার বেশি, ওই উল্টো দিকে বিরোধিতা শক্তি কমে গেল। তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা অর্থাৎ অ্যাপ্লাইড ভোল্টেজটা, রেজাল্টেন্ট অ্যাপ্লাইড ভোল্টেজটা আমার মানটা বেড়ে গেল। যেই বেড়ে গেল তখনই ও ফ্লাক্স কারেন্ট বেশি পরিমাণ ঢুকিয়ে দিল। কারেন্ট যেই বেশি পরিমাণ ঢুকিয়ে দিল সঙ্গে সঙ্গে ফ্লাক্সের পরিমাণ আবার বেড়ে গেল। তাহলে আগে যদি 50টা হয়, এখন সেই 50টা আবার উৎপন্ন করার ও চেষ্টা করবে। ক্লিয়ার? তাহলে এইবার ধরা যাক কোনো ট্রান্সফরমারে আমরা লোড বাড়াচ্ছি। লোড বাড়ানো মানে অ্যাকচুয়ালি ট্রান্সফরমারে লোড লাগানো মানে আমি এই দুটো পয়েন্টে থেকে লোড লাগাবো, তার মানে ইয়েস প্যারালাল লাগাতে হবে। আচ্ছা, প্যারালালে যে ধরো আমরা দেখি কি রাত সন্ধ্যের পর থেকে প্রত্যেক বাড়ি সুইচ অন হচ্ছে, হ্যাঁ কি না? তার মানে লোড কি হচ্ছে? প্যারালালে বাড়ছে। কিন্তু প্যারালালে লোড বাড়া মানে কি? ট্রান্সফরমারের কাছে এফেক্টিভ লোডের মান কমে যায়। কারণ প্যারালালে তুল্য রোধের মান কি হয়? কমতে থাকে। আরো যত বেশি লোড বাড়বে তত তুল্য রোধের মান তত কমতে থাকবে। তাহলে তুল্য রোধের মান কমলে কি হবে? তুল্য রোধের মান কমলে এইখানে যদি রোধের মানটা কমে যায় তাহলে I2 এর মান বেড়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে সেকেন্ডারিতে I2 বাড়বেই, কারণ লোড বাড়ছে, বেশি পরিমাণ কারেন্ট ঢুকতে শুরু করবে, কারণ প্রত্যেক সেক্টরে আমার কারেন্টটা ঢুকছে, তাই তো? তাহলে কারেন্টের মান আমার ইনক্রিজ করলো, হ্যাঁ কি না? তাহলে I2 এর মান যেই ইনক্রিজ করবে, এই কালো ফ্লাক্সের পরিমাণ, অর্থাৎ আমি বলতে চাইছি সেকেন্ডারি থেকে নির্গত ফ্লাক্সের পরিমাণ আরো বেড়ে যাবে। তাহলে প্রাইমারি ফ্লাক্সকে ও দুর্বল করার চেষ্টা করবে, ঠিক আছে? তার ফলে আবার E1 টা আবার কমে যাবে। তখন আবার V1 VE1 এর ডিফারেন্সটা বেড়ে যাবে। তখন বেড়ে যাওয়ার জন্য আবার অতিরিক্ত পরিমাণ কারেন্ট ও প্রাইমারি থেকে ড্র করবে, নেবে প্রাইমারি কয়েলটা দিয়ে, আবার সেই সেম ফ্লাক্সকে মেনটেন করার চেষ্টা করবে।
তাহলে সেকেন্ডারিতে যতই লোড চাপায় না কেন আর যাই হোক না কেন, ট্রান্সফরমারের কোরের মধ্যে দিয়ে সব সময় একটা নির্দিষ্ট মানের ফ্লাক্সই ফ্লো হতে শুরু করবে। কি বোঝা গেল? ক্লিয়ার হলো? এইবার দেখো কয়েকটা ইকুয়েশন আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে এখানে V1 আর প্রাইমারিতে কারেন্ট যাচ্ছিল মনে করলাম আমি I1, তাহলে ইনপুটে পাওয়ার কত দিয়েছি? ইনপুটে ভোল্টেজ ইনটু কারেন্ট ইকুয়াল টু পাওয়ার, ভোল্টেজ ইনটু কারেন্ট ইকুয়াল টু পাওয়ার। তাহলে ইনপুটের পাওয়ার কি? V1 I1, আউটপুটের পাওয়ার কত? V2 ইনটু I2। তাহলে এই ট্রান্সফরমারকে বলা হয়েছে আদর্শ ট্রান্সফরমার, কারণ এখানে কোনো রকম লসেস হচ্ছে না, এখানে কোনো রকম হিস্টেরিসিস লসেস নেই, কোনো এডি কারেন্ট লস নেই, কোনো কয়েলের জন্য কোনো কপার লস নেই। এখানে কয়েলে কারেন্ট যাওয়ার জন্য কিছু পরিমাণ, এই কয়েলটা কিন্তু সামান্য হলেও গরম হবে, উত্তপ্ত হবে, তাহলে এখানে হিট এনার্জি উৎপন্ন হচ্ছে, তাহলে শক্তি কিছুটা পরিমাণ লস হচ্ছে। সিমিলারলি সেকেন্ডারিতে যখন কারেন্ট যাবে সেকেন্ডারি গরম হবে, তাহলে সেকেন্ডারিতেও কিছু পরিমাণ হিট এনার্জির জন্য কিছু পরিমাণ শক্তি অপচয় হবে। তাহলে এই দুটো কয়েলের তার কি দিয়ে তৈরি হয়? কপার দিয়ে তৈরি হয়, তার জন্য বলা হচ্ছে কপার লস। N1 কয়েল মানে প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েলে কপার থাকার জন্য, তড়িৎ প্রবাহ মাত্রা যাওয়ার জন্য যে লস হচ্ছে সেই লসটাকে বলা হচ্ছে কপার লস। আর এখানে ম্যাগনেটিক ফ্লাক্স যাওয়ার জন্য কখনো ফ্লাক্স এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে আমরা BH পড়েছিলাম, হিস্টেরিসিস। বি কাকে ফলো করে? H কে। তার জন্য সেই ম্যাগনেট, এই কোরের মধ্যে থাকা যে ম্যাগনেটিক মলিকিউলস গুলো আছে, কোরের মধ্যে থাকা ম্যাগনেটিক মলিকিউলস গুলো কখনো ফ্লাক্সের ডিরেকশন অনুযায়ী এইদিকে N মেরু এদিকে S মেরু হচ্ছে, আবার তার পরেক্ষণে আবার এদিকটা N এদিকটা S হচ্ছে, তার মানে তারা সব সময়ের জন্য কম্পিত হচ্ছে। এই কম্পনটা ফ্রিকোয়েন্সি যদি 20 থেকে 20,000-এর মধ্যে থাকে, তাহলে আমরা কি বলবো না সেখান থেকে একটা সাউন্ড জেনারেট হবে। তার জন্য বড় বড় ট্রান্সফরমারের ক্ষেত্রে একটা পাশে গেলে দেখবো একটা সাউন্ড উৎপন্ন হয়, এটাকে কি বলা? হামিং। এটাকে বলা হামিং। তার মানে এই সাউন্ডটাকে বলা হামিং। তাহলে হামিং হচ্ছে, তার মানে এই সাউন্ডটা এই কম্পনের জন্য উৎপন্ন হচ্ছে। এইবার কোনো জিনিস নড়াচড়া করছে, তার জন্য একটা শক্তি ক্ষয় হচ্ছে, তাহলে সেই শক্তিটাও লস হচ্ছে। তাহলে এই লসকে আমরা বলি আয়রন লস। কি বলা হয়? আয়রন লস। আয়রন লস হওয়া দুই প্রকারের হয়, একটা বলে হিস্টেরিসিস লস, একটা বলে এডি কারেন্ট লস। সেগুলোর বৃত্তান্ত আমরা পরে আলোচনা করব ট্রান্সফরমার লসেস চ্যাপ্টারে বা ট্রান্সফরমার লসেস সেকশনে গিয়ে টোটালি ডিসকাস করব। কিন্তু এখানে ধরে নেওয়া হচ্ছে কোনো রকম আয়রন লস বা কোনো রকম কপার লস হচ্ছে না, যেহেতু এটা আদর্শ ট্রান্সফরমারের কথা আমরা বলছি, রিয়াল ট্রান্সফরমার নয়। তাহলে যে ইনপুটে পাওয়ার দিচ্ছি যেটা, আউটপুটে আমি সেই পাওয়ারই পাবো। তার মানে V1 I1 ইকুয়াল টু V2 I2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো V1 বাই V2 বা V2 বাই V1, V2 বাই V1 ইকুয়াল টু I1 বাই I2, I1 বাই I2, V2 I2 ইকুয়াল টু V1 I1। ঠিক আছে, তাহলে এখানে ঘুরে গেল। আবার V1 V2 এই অনুপাতটা ট্রান্সফরমারের এই পাক সংখ্যার অনুপাতের সঙ্গে সমান, তার মানে V2 বাই V1 ইকুয়াল টু হচ্ছে N2 বাই N1। আর ট্রান্সফরমারের পাক সংখ্যার অনুপাতকে বলা হয় ট্রান্সফরমেশন রেশিও। তারপরে সেটাকে আমরা K দ্বারা প্রকাশ করি। তাহলে ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও K ইকুয়াল টু N2 বাই N1 ইকুয়াল টু V2 বাই V1 ইকুয়াল টু I1 বাই I2। এটাই হচ্ছে ট্রান্সফরমারের আমাদের বেসিক শুরুর ইকুয়েশন। দ্বিতীয় ট্রান্সফরমারের ইকুয়েশন আমরা আস্তে আস্তে ঢুকবো। এটা হচ্ছে বেসিক ইকুয়েশন। তার মানে সেকেন্ডারি পাক সংখ্যা বাই প্রাইমারি পাক সংখ্যার অনুপাত ইকুয়াল টু হচ্ছে V2 বাই V1 ইকুয়াল টু I1 বাই I2 ইকুয়াল টু ব্যাক ইএমএফ এর যদি হিসাব করি, তাহলে ব্যাক ইএমএফ এর ক্ষেত্রে হবে E2 বাই E1, E2 বাই E1। নো লোডের ক্ষেত্রে E2 E1 এর প্রশ্ন আসবে না, কিন্তু অন লোডের ক্ষেত্রে E2 মান আছে যেহেতু, সেহেতু E2 আর E1 এর প্রশ্নটা রয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে ব্যাক ইএমএফ এর অনুপাতটাও এই ট্রান্সফরমেশন রেশিও K এর সঙ্গে সমান হবে। তাহলে K ইকুয়াল টু N2 বাই N1 ইকুয়াল টু V2 বাই V1 ইকুয়াল টু I1 বাই I2 ইকুয়াল টু E2 বাই E1। তাহলে যত লোড বাড়ছে তত কিন্তু সেকেন্ডারি কারেন্টের পরিমাণ বাড়ছে। সেকেন্ডারি কারেন্টের পরিমাণ বাড়লে সেকেন্ডারি থেকে নির্গত ফ্লাক্সের পরিমাণ বাড়ছে, ফলহেতু ফ্লাক্সের পরিমাণ, রেজাল্ট্যান্ট ফ্লাক্সের পরিমাণ কমে যাচ্ছে, ফলে E1 এর মান কমছে। E1 এর মান কমার জন্য V1 মাইনাস E1 এর মান ইনক্রিজ হচ্ছে,
ফলে এফেক্টিভ ভোল্টেজের মান বাড়ছে, তার মানে প্রাইমারি বেশি পরিমাণ কারেন্ট তখন নিয়ে নিচ্ছে। তার মানে প্রাইমারিতে যদি বেশি পরিমাণ কারেন্ট নেয় তাহলে V1 ইন্টু I1, তাহলে প্রাইমারি পাওয়ার বেড়ে গেল, তাহলে সেকেন্ডারি লোড বেড়েছে, সেকেন্ডারিকে বেশি পাওয়ার দিতে হবে, তাহলে সেকেন্ডারি I2 বাড়লো, তাহলে V2 I2 বাড়লো। ঠিক আছে, এইভাবে যত লোড বাড়বে তত I2 মানও যেমন বাড়বে, সাইমেলটেনিয়াসলি I1 এর মানও বাড়বে। ঠিক আছে, বোঝা গেল? দ্যাটস অল। এইটুকু হচ্ছে ফান্ডামেন্টাল, পরবর্তী সময় আমরা ডিসকাস করবো।